শিক্ষা খাতে কিন্তু ব্যাপক ধস নামছে। ফলে শিক্ষক শিক্ষার্থী মুখোমুখি অবস্থান, ইন্টারের শিক্ষার্থীদের উস্কে দেওয়া, নানানভাবে ইন্টারের শিক্ষার্থীদের ব্যবহার, শিক্ষকরা যেটা করছেন 24-25 সেশনকে একেবারেই কিন্তু অবহেলায় ফেলছে। এবং এটার ফলে যেটা হবে, এই শিক্ষার্থীরা কিন্তু ব্যাপক ঝুঁকির মুখে পড়বে। যত দিন যাচ্ছে সেটা কিন্তু আরো জটিল থেকে জটিলতর হচ্ছে। কেন হচ্ছে? কারণ রাষ্ট্র কিন্তু এই বিবাদমান গোষ্ঠীগুলোর মধ্যে বিবাদগুলো সমাধান করতে পারছে না। এই 24 পরবর্তী সময় শিক্ষার্থীরা ভেবেছিল যে না, আমাদের সংকটের সমাধান হবে, এবং সেই সংকট সমাধানের লক্ষ্যে কিন্তু অভ্যুত্থান পরবর্তী সময় ছেলেমেয়েরা রাস্তায় নামে। আমরা দেখছি গত 1.5 বছর ধরে আন্দোলন চলছে, কিন্তু এখনো পর্যন্ত এখানকার রাষ্ট্রের যারা দায়িত্বশীল, শিক্ষা নিয়ে যারা কাজ করে, তারা এটার প্রতি খুব সুনজর দিচ্ছে বলে কিন্তু আমাদের মনে হচ্ছে। যদি আজকে কেন আমরা এখানে সেটা যদি আমাদের বুঝতে হয়, তাহলে আমাদের যেতে হবে সেই 2017 সালে। আপনারা জানেন যে 2017 সালে যখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত ছিল এই ঢাকার ঐতিহ্যবাহী 7 কলেজ, এই 7 কলেজ কিন্তু নানাবিধ সংকটের মধ্যে জর্জরিত ছিল। ক্লাসরুম সংকট, শিক্ষক সংকট, পরিবহন সংকট থেকে শুরু করে আবাসন সংকট সহ ব্যাপক সংকটের মধ্যে নিমজ্জিত এখানকার শিক্ষার্থীরা কিন্তু বারে বারে রাস্তায় নেমেছে। এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের থাকা অবস্থায় এখানকার শিক্ষার্থীরা 7 কলেজের নেতৃত্বে কিন্তু পুরো বাংলাদেশের যত জাতীয় বিশ্ববিদ্যালয় আছে তারা কিন্তু রাস্তায় নেমে পড়ে। এই 24 পরবর্তী সময় শিক্ষার্থীরা ভেবেছিল যে না, আমাদের সংকটের সমাধান হবে, এবং সেই সংকট সমাধানের লক্ষ্যে কিন্তু অভ্যুত্থান পরবর্তী সময় ছেলেমেয়েরা রাস্তায় নামে একটা যৌক্তিক সমাধানে 7 কলেজকে নিয়ে আসার জায়গায়, একটা আন্দোলন করার জায়গায় কিন্তু এখানকার শিক্ষার্থীরা এসছে। এবং সেই দাবির প্রেক্ষিতে রাষ্ট্র কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিল যে এখানে একটা বিশ্ববিদ্যালয় তারা স্থাপন করবে, যেটাকে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের নামে নামকরণ করা হওয়ার কথা। কিন্তু আমরা দেখছি গত 1.5 বছর ধরে আন্দোলন চলছে, কিন্তু এখনো পর্যন্ত এখানকার রাষ্ট্রের যারা দায়িত্বশীল, শিক্ষা নিয়ে যারা কাজ করে, তারা এটার প্রতি খুব সুনজর দিচ্ছে বলে কিন্তু আমাদের মনে হচ্ছে না। আপনি দেখেন দফায় দফায় ছেলেমেয়েরা রাস্তায় নামছে, এখানে নানা পক্ষের নানা মত। যত দিন যাচ্ছে সেটা কিন্তু আরো জটিল থেকে জটিলতর হচ্ছে। কেন হচ্ছে? কারণ রাষ্ট্র কিন্তু এই বিবাদমান গোষ্ঠীগুলোর মধ্যে বিবাদগুলো সমাধান করতে পারছে না। আমরা দেখতাম গত 7 বছরে 8 বছরে যখন শিক্ষার্থীরা রাস্তায় নামতো, শিক্ষকরা কিন্তু কখনো তাদের পাশে এসে দাঁড়ায়নি। কি বলেছে তারা? তারা বলেছে যে আমাদের সরকারি চাকরি, আমাদের অনেক বিধিনিষেধ আছে, তোমাদের সাথে আমরা নামতে পারবো না। কিন্তু এখন আমরা দেখছি কিন্তু তারা নামতে পারছে। ফলে মন্ত্রণালয়ও যে শিক্ষকদের উপরে আসলে চাপ দিতে চাচ্ছে সেটা কিন্তু আমার মনে হচ্ছে না একেবারে। ফলে সেই জায়গা থেকে আমি পুরোপুরি দায়টাই কিন্তু মন্ত্রণালয়কে দিতে চাই, বা এখানকার রাষ্ট্রীয় দায়িত্বে যারা আছে তাদের উপরে দিতে চাই। কারণ তারা চাইলেই একমাত্র এই সংকটটার সমাধান হওয়া সম্ভব। একথা ঠিক যে অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের অনেকগুলো দায়িত্ব আছে, কিন্তু শিক্ষাও কিন্তু তার মধ্যে অন্যতম। করোনাকালীন সময়ে আমরা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়েছি। অনেকগুলো ঘটনায় আমরা কিন্তু শিক্ষা খাতে কিন্তু ব্যাপক ধস নামছে। সেই শিক্ষাক্রমের মধ্য দিয়ে কিন্তু ছেলেমেয়েদের মনুষ্যত্ব ধ্বংস করার একটা চেষ্টা কিন্তু শেখ হাসিনা সরকার চালাইছে। তাহলে তার পরবর্তী সময়ে রাষ্ট্রের দরকার ছিল না, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব ছিল যে এই সংকটগুলো সমাধান করা, কিন্তু সেটা কিন্তু করে। ফলে এই মুহূর্তে আপনি যে জটিলতাগুলোর কথা বললেন, যে শিক্ষক শিক্ষার্থীদের যে জটিলতা, আমার মনে হয় যে এই জটিলতার সমাধান একমাত্র হতে পারে অধ্যাদেশের মধ্য দিয়ে ভিসি নিয়োগ করা, এখানকার আনুষ্ঠানিক দিক যে কাঠামো, সেই কাঠামোগুলো অতি দ্রুত দেওয়ার মধ্য দিয়েই এই সমাধানটা সম্ভব। ফলে আজকে আমরা এখানে এসেছি, আমরা অবস্থান কর্মসূচি পালন করছি। আমরা মনে করি যে রূপরেখাটা দিয়েছে, আপনারা জানেন অধ্যাদেশে, সেই রূপরেখার অনেক ধারা, সেই ধারার সাথে আমিও একমত না। তাই সেই ধারাগুলো নিয়ে তর্ক বিতর্ক হতে পারে, কিন্তু তাই বলে আমি বিশ্ববিদ্যালয় চাইবো না এরকম কথা আমার একেবারেই মনে হয় না। আমার মনে হয় যে অনেকগুলো ধারা আছে যেগুলো আসলে আমাদের একমত হওয়ার প্রশ্ন নেই, আমাদের বরং সেটা নিয়ে একটা গঠনমূলক সমালোচনার দিকে যাওয়া। কিন্তু শিক্ষকরা যেটা করছেন 24-25 সেশনকে একেবারেই কিন্তু অবহেলায় ফেলছে, এবং এটার ফলে যেটা হবে, এই শিক্ষার্থীরা কিন্তু ব্যাপক ঝুঁকির মুখে পড়বে। আপনি জানেন যে এখানকার শিক্ষকদের দায়িত্ব কি? শিক্ষা দেওয়া তো। তাহলে সেই জায়গা থেকে শিক্ষকের নৈতিক দায়িত্ব কি? এই 24-25 সেশনকে যেভাবেই হোক ওরা তো চলে এসছে আমাদের এই বিশ্ববিদ্যালয় কাঠামোর মধ্যে। ফলে এদের জীবন নিয়ে চিনিমিনি খেলার অধিকার কিন্তু আপনারও নাই, আমারও নাই, মন্ত্রণালয়েরও নাই। ফলে সেই জায়গা থেকে শিক্ষকদের নৈতিক দায়িত্ব হচ্ছিল এই ছেলে মেয়েদেরকে ক্লাসে ফিরিয়ে নিয়ে যাওয়া, ক্লাস চালু করা, এবং এর মাঝেই তর্ক বিতর্কগুলোকে চালু রাখা। তাদেরও যদি কোনো দাবি দেওয়া থাকে সেই দাবি দেওয়াগুলোকে উত্থাপন করা। কিন্তু তারা যেটা করলো 24-25 সেশনের ক্লাস আটকে রাখাটা তারা একটা সুবিধা হিসেবে নিল, এবং তারা এটার মধ্য দিয়ে চাপ প্রয়োগ করার চেষ্টা করলো। আমার কিন্তু মনে হয় শিক্ষকদের নৈতিক অবস্থার সাথে এটা একেবারেই পরিপন্থী একটা জায়গা। ফলে আমার মনে হয় শিক্ষকদের অতি সত্ত্বর এই ধরনের শিক্ষার্থী স্বার্থবিরোধী অবস্থান থেকে ফিরে আসা উচিত, এবং শিক্ষার্থীদের অতি দ্রুত 24-25 সেশনকে ক্লাসে ফিরিয়ে নিয়ে যাওয়া উচিত। এবং তাদের যদি কোনো কথা থাকে তাহলে সে মন্ত্রণালয়কে চাপ দিতে পারে, যেমন আজকে আমরা এখানে এসেছি মন্ত্রণালয়ের সাথে কথা বলবো, মন্ত্রণালয়কে চাপ দিতে। ফলে সেই জায়গা আপনারা তৈরি করতে পারেন। ফলে শিক্ষক শিক্ষার্থী মুখোমুখি অবস্থান, ইন্টারের শিক্ষার্থীদের উস্কে দেওয়া, নানানভাবে ইন্টারের শিক্ষার্থীদের ব্যবহার করা, ওরা কিন্তু ছোট।
কথাও বলতে চাই, ইন্টারের শিক্ষার্থীদের সাথে কিন্তু যারা বিশ্ববিদ্যালয় চায় তাদের কোনো বিরোধিতা নাই। কারণ বিশ্ববিদ্যালয়ের রূপরেখায় কোথাও বলা হয় যে ইন্টারের শিক্ষার্থীদের কোনোভাবে মানে রাখা হচ্ছে না। ফলে আমি বারবার বলবো ইন্টারের শিক্ষার্থীদের যে আপনারা অধ্যাদেশটা পড়েন, আপনাদের বিরুদ্ধে কিন্তু কিছু বলা হচ্ছে না। আপনারা কিন্তু, আমরা কিন্তু মনে করি যে ইন্টার আমাদের ঐতিহ্য, ফলে সেই ঐতিহ্যের জায়গা থেকে ইন্টারকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে এরকম কোনো সিদ্ধান্ত কোনো শিক্ষার্থী মেনে নেবে না। অনার্সের কোনো শিক্ষার্থীও মেনে নেবে না, আমরা যারা বিশ্ববিদ্যালয়ের দাবি করছি তারাও কেউ মেনে নেবে। ফলে আমি মনে হয় যে এই সংকটটা আপনাদের চিলে কান নিয়ে গেলেই তো আপনি কানের পেছনে দৌড়াবেন না, আগে চিল কানটা আছে কিনা সেটা খোঁজ করবেন। ফলে আমি বলবো ইন্টারের শিক্ষার্থীদের যে আগে আপনারা অধ্যাদেশটা পড়েন, মানে কেউ এসে আপনারা বলতে স্যার আপনি শুনতেছেন এরকম যেন না হয়, মানে একটা যৌক্তিক বিশ্লেষণ মানে গঠনমূলক সমালোচনার জায়গা যাতে আমরা থাকি, সেই আহ্বানটা আমি শিক্ষক এবং শিক্ষার্থীদের প্রতি রাখতে চাই।